লেকচারে আমরা ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল এই সম্বন্ধে আলোচনা করব। এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস রয়েছে এবং একটা ছোট বক্স করা রয়েছে এবং যার সেই রেক্ট্যাঙ্গুলার বক্সের যে ডাইমেনশনগুলো সেগুলো হচ্ছে ডিইউ, ডিভি এবং ডিডাব্লিউ। তো আমরা আগের লেকচারেই দেখেছি যে কোনো একটা পার্টিকুলার মলিকুল যদি থাকে এবং তার ভেলোসিটি যদি সি যদি হয় এবং ইউভি ডাব্লিউ এরা যদি ওই ভেলোসিটির কম্পোনেন্ট হয় এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয়। এইবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে আলোচনা করা যাক, যে আগের লেকচারে কিন্তু আমরা প্রবাবিলিটি সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। তো দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকুল সিলেক্টেড অ্যাট র্যান্ডম হ্যাজ এ ভেলোসিটি বিটুইন ইউ অ্যান্ড ইউ প্লাস ডিইউ ইজ এফ ইউ ডিইউ। এই ব্যাপারটা আমরা আগের লেকচারে আলোচনা করেছি যে যদি আমরা একটা ভেলোসিটি ইন্টারভ্যাল নিই, তাহলে এই ভেলোসিটি ইন্টারভ্যালে কত সংখ্যক মলিকুল থাকবে সেটা ডিস্ট্রিবিউশন ফাংশনের আকারে প্রকাশ করা যায়। এই যে এখানে এফ ইউ বলে যেটা আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে ইউ এবং ইউ প্লাস ডিইউ এটা হচ্ছে একটা ইন্টারভ্যাল, এবং যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যদি এফ ইউ যদি হয়, তাহলে এই পার্টিকুলার ইন্টারভ্যালটাতে কতগুলো মলিকুলস থাকবে সেটা হবে এফ ইউ ডিইউ। ঠিক একইভাবে আমরা যদি ভি প্লাস ডিভি এই ইন্টারভ্যালটা যদি দেখি, তাহলে সেখানে হবে এফ বি ডিভি, এবং ডাব্লিউ এবং ডাব্লিউ প্লাস ডি ডাব্লিউ এই ইন্টারভ্যালটা দেখলে সেখানে মলিকুলের সংখ্যা হবে এফ ডাব্লিউ ডি ডাব্লিউ। এখানে যে রেক্ট্যাঙ্গুলার বক্স যেটা আছে সেটা বেসিক্যালি তার যে ডাইমেনশনগুলো যেগুলো রয়েছে ডিইউ ডিভি ডিডাব্লিউ, সেগুলো কিন্তু এই ভেলোসিটি ইন্টারভ্যালটাকে প্রকাশ করছে। এইবারে দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকুল has component velocities between u and u plus du, v and v plus dv, and w and w plus dw is the product of the individual probabilities. এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণটা আমরা দেখেছি এর ঠিক আগের লেকচারে, যে মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি যখন কোনো একটা কম্পোজিট ইভেন্ট ঘটে এবং যখন কোনো একটা সাইমালটেনিয়াস ইভেন্ট ঘটার একটা চান্স থাকে, তখন এই মাল্টিপ্লিকেশান অফ প্রবাবিলিটি এই ব্যাপারটা দেখা যায়। তো এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে, যে আমরা যেটা জানতে চাইছি যে দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকুল হ্যাজ কম্পোনেন্ট ভেলোসিটিস বিটুইন ইউ অ্যান্ড ইউ প্লাস ডি, অর্থাৎ একটা সাইমালটেনিয়াসলি আমরা জানতে চাইছি যে ইউ এবং ইউ প্লাস ডিউ, ভি এবং ভি প্লাস ডিভি, আর ডাব্লিউ এবং ডাব্লিউ প্লাস ডি ডাব্লিউ এই ইন্টারভ্যালগুলোর মধ্যে ভেলোসিটিটা থাকবে। তাহলে এই যে ব্যাপারটা, মানে এরকম সম্ভাবনাটা কতটা, কতগুলো মলিকুলের এরকম থাকবে, তখন সেই ক্ষেত্রে যেটা হবে যে এই যে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি যেগুলো আমরা ঠিক আগে যেটা বললাম, যে ইউ এবং ইউ প্লাস ডিউ এই রেঞ্জের মধ্যে এফ ইউ ডিউ সংখ্যক মলিকুলস থাকবে। তো এইখানে যেটা হবে আর কি, এই যে তিনটে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি যেটা থাকবে তাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এইবারে ইফ এন বি দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস ইন দ্য গ্যাস এনসেমেবল অ্যান্ড ডি এন ইউ দ্য নাম্বার হ্যাভিং দ্য স্পেসিফাইড রেঞ্জ অফ ভেলোসিটিস, তাহলে এই স্পেসিফাইড রেঞ্জ মানে এই যে যেটা এই তিনটে ইন্টারভ্যালের মধ্যেই থাকবে, সেটা হবে ডিএনভি ইজ ইকুয়াল টু এন এফ ইউ এফ ভি এফ ডাব্লিউ ডিউ ডিভি ডিডাব্লিউ। অর্থাৎ এই স্পেসিফাইড রেঞ্জের মধ্যে যে নাম্বার অফ মলিকুল যেটা হবে সেটা হচ্ছে ডিএনভি, এন দিয়ে মাল্টিপ্লাই এই কারণে করা হলো যে টোটাল নাম্বার অফ মলিকুলস হচ্ছে এন, এটাও আগের লেকচারে ডিসকাস করা হয়েছিল। তাহলে এই যে কনসেপ্ট যেটা এসেছে সেটা বেসিক্যালি প্রবাবিলিটির কনসেপ্ট থেকে এসছে, এবং মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি এই কনসেপ্টটা থেকে এটা এসেছে। এর পরবর্তী যে ডেরিভেশন যেটা আছে এটা আমরা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এটা পিওরলি অ্যালজেব্রিক ক্যালকুলেশন এবং এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখাতে পারবো এই ডেরিভেশনটার সাহায্যে,
সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো রো কোন জিনিসটা? রো হচ্ছে মলিকুলার ডেনসিটি। রো ইজ দ্য মলিকুলার ডেনসিটি। এখানে বি বলে যেটা আছে সেটা বি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয় আমরা সে বিষয়ে পরে আলোচনা করছি। এটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখা যাচ্ছে যে মলিকুলার ডেনসিটি ইজ এ ফাংশন অফ সি অনলি, এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট যে ডেনসিটি ইজ এ ফাংশন অফ সি অনলি। দ্য ডিস্ট্রিবিউশন অফ মলিকুল ইজ দাস স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। এই যে যে কথাটা বলা হলো যে ডিস্ট্রিবিউশন অফ মলিকুল ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এটা আসছে কি করে? এই যে এই ফিগারটা দেখলে এটা বলা যায়। এই যে ফিগারটা যেটা দেওয়া আছে রো ভার্সেস সি এর যে ফিগারটা, তাতে দেখা যাচ্ছে যে যখন সি এর ভ্যালুটা যখন বেশি হবে তখন রো এর ভ্যালুটা স্টেপ বাই স্টেপ কমে কমে আসছে। এবং এই যে ফিগার যেটা ড্র করা আছে এটা 2Dতে ড্র করা আছে, এটা আমরা 3Dতেও ড্র করতে পারি। এবং এই পিকচারটা থেকে আমরা যদি 3Dতে যদি ড্র করি তাহলে আমরা মোটামুটি যেটা বুঝতে পারছি যে এই যে ডিস্ট্রিবিউশনটা রোয়ের সাথে যে ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে দ্যাট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক। তাহলে আমরা যেটা পাচ্ছি যে রো ভার্সেস সি এর যে ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা যে শুধুমাত্র যে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন তাই নয়, সেই সঙ্গে এটা হচ্ছে আইসোট্রপিক ডিস্ট্রিবিউশন। এইবারে এই যে এক্সপ্রেশনে রো ইজ ইকুয়াল টু এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার যেটা আছে, এখানে এ বি এগুলো আমরা ডিটারমাইন করতে পারবো। এগুলো এ বি আমরা ডিটারমাইন করতে পারবো। যেমন এই এক্সপ্রেশনে যেটা রয়েছে রো ইজ ইকুয়াল টু এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার। এইবারে ইভালুয়েশন অফ এ অর্থাৎ এর মান আমরা ডিটারমাইন করতে যাচ্ছি, কিন্তু দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস ইন দ্য গ্যাস অ্যাসেম্বলি বিং এন, অর্থাৎ আমরা যে গ্যাস অ্যাসেম্বলিটা নিয়ে কথা বলছি সেখানে টোটাল নাম্বার অফ মলিকুলস যেটা হবে দ্যাট ইজ ক্যাপিটাল এন। তাহলে আমরা যদি এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট ইন দ্য রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু দ্য প্লাস ইনফিনিটি, তাহলে আমরা ক্যাপিটাল এন পাবো, রাইট হ্যান্ড সাইডে ক্যাপিটাল এন পাবো। এবং এই ইন্টিগ্রেশনটা আমরা যদি একটু ফার্দার সিম্পলিফিকেশন করি, আমি পুরো ডিটেলসটা আলোচনা করছি না, আমরা আলটিমেটলি যেটা দেখাতে পারবো যে ভ্যালু অফ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ স্মল বি বাই পাই। তাহলে আমরা ভ্যালু অফ এটা পেয়ে গেলাম। এর ঠিক পরবর্তী ক্ষেত্রে আমরা ইভালুয়েশন অফ বিটাতে যাচ্ছি। ইভালুয়েশন অফ বি আমরা ঠিক একইভাবে দেখাতে পারি। আমরা ম্যাথামেটিক্যাল পার্টটাকে একটু বাদ দিলাম। তো আলটিমেটলি আমরা দেখাতে পারি যে স্মল বি ইজ ইকুয়াল টু এম বাই 2KT। এই ম্যাথামেটিক্যাল পার্ট যেটা আছে সেটা পিওরলি অ্যালজেব্রিক, এবং আমি আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পারবে, তাই ম্যাথামেটিক্যাল পার্টটা আমি বাদ দিলাম। আলটিমেটলি আমরা যেটা পেলাম এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এম বাই 2πKT। তাহলে যে রোয়ের যে এক্সপ্রেশন যেটা ছিল সেখানে দুটো কনস্ট্যান্ট ছিল, একটা ছিল ক্যাপিটাল এ এবং একটা ছিল স্মল বি। এই ক্যাপিটাল এ এবং স্মল বিকে আমরা কিন্তু তাদের যে ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা বের করতে পারি। ফাইনালি আমরা যে এক্সপ্রেশন যেটা পেলাম যে রো ইজ ইকুয়াল টু এন ইন্টু এম বাই 2πKT টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2KT। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে ইকুয়েশনটার সেটা হচ্ছে নাম্বার অফ স্পেসিফাইড মলিকুলস পার ইউনিট ভলিউম। নাম্বার অফ স্পেসিফাইড মলিকুলস পার ইউনিট ভলিউম, ডেনসিটি বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে নাম্বার অফ স্পেসিফাইড মলিকুলস পার ইউনিট ভলিউম। So the number of molecules dNc having velocity lying between c and c plus dc is rho times the volume between the two spheres of radius c and c plus dc। এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেটা কনসিডার করছি, আমরা আগেই বলেছি যে মলিকুলার ডিস্ট্রিবিউশনটা কিন্তু স্ফেরিক্যালি সিমেট্রিক।
তাহলে আমরা কি করলাম, যেহেতু স্ফেরিক্যালি সিমেট্রিক, তাহলে দুটো স্ফেরিক্যাল সেল আমরা কনসিডার করলাম যাদের রেডিয়াসটা হচ্ছে সি এবং সি প্লাস ডিসি। এইবার এই দুটো স্ফেরিক্যাল সেলের মধ্যবর্তী জায়গা কতটা হবে? মধ্যবর্তী জায়গা যেটা হবে সেটা হচ্ছে 4πc² ডিসি। এটা কিন্তু ভলিউম, এই যে জায়গা যেটা বলছি 4πc² ডিসি, দ্যাট ইজ দ্য ভলিউম। তাহলে এই ভলিউমের মধ্যে কত সংখ্যক মলিকুলস থাকবে সেটা পাবো কি করে? ডেনসিটি দিয়ে গুণ করতে হবে ভলিউমকে। তাহলে সুতরাং ডিএনসি ইজ ইকুয়াল টু রো ইন্টু 4πc² ডিসি। তাহলে রো এর ভ্যালু আমরা আগেই পেয়েছি, তাহলে আমি রো এর এক্সপ্রেশন যদি আমরা এখানে বসাই তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 11 পেলাম, ডিএনসির এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন যেটা আছে এটাকে বলা হয় ম্যাক্সওয়েলস ভেলোসিটি অর স্পিড ডিস্ট্রিবিউশন ল। এই এক্সপ্রেশন থেকে আমরা লিখতে পারি যে ডিএনসি বাই এন, ডিএনসি বাই ক্যাপিটাল এন, দ্যাট ইজ ইকুয়াল টু 4π m/2 pi kt to the power 3/2 e to the power minus mc²/2 kt c² dc, that is equal to capital F dc. So what is capital F? Capital F is 4π m/2 pi kt to the power 3/2 e to the power minus mc²/2 kt c². So capital F is a function, এই যে ফাংশন যেটা আছে সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বলছি। এইবার এই এফ যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন সেটাকে আমরা যদি সি এর সঙ্গে যদি প্লট করি তাহলে দেখতে কেমন লাগবে? দেখতে ঠিক এরকম হবে। এটা হচ্ছে এই যে কার্ভ যেটা আছে এফ ভার্সেস সি, এক্স অ্যাক্সিস ইজ দ্য সি ভেলোসিটি আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন এফ। তো ডিস্ট্রিবিউশন ফাংশনের যে প্লটিং যেটা সেটা দেখতে ঠিক এরকম হবে। এই ছবিতে দেখা যাচ্ছে যে আমরা একটা ছোট স্ট্রিপ ডিসি, এই যে যেটা ডটেড যেটা দেওয়া আছে, ডটেড লাইনের ঠিক পাশে একটা স্ট্রিপ আঁকা আছে ব্ল্যাক কালারের, এবং এই স্ট্রিপটার থিকনেসটা হচ্ছে ডিসি। এখানে বলা আছে যে ইফ অ্যাট এ ডিস্টেন্স সি ফ্রম দ্য অরিজিন এ থিন স্ট্রিপ অফ থিকনেস ডিসি ইজ টেকেন, দেন দ্য এরিয়া অফ দ্য স্ট্রিপ এফ ডিসি, অর্থাৎ যে এরিয়াটা আমরা পাবো ওই স্ট্রিপটা আঁকার পরে যে এরিয়াটা আমরা পাবো দ্যাট ইজ এফ ডিসি। তো এই যে এরিয়া এফ ডিসি, that represents the fraction of the total number of molecules with velocity lying between c and c plus dc, that is dnc by n. তার কারণটা ম্যাথমেটিক্যালি আমরা একটু আগে দেখেছি যে ডিএনসি বাই এন ইজ ইকুয়াল টু এফডিসি। এবার ফিগারে যে স্ট্রিপটা আঁকা আছে তার ভলিউমটা হচ্ছে এফডিসি, তাহলে তার ভলিউম না বলে এরিয়া বলা ভালো। তো এফডিসি যদি এরিয়া যদি হয় তাহলে নিশ্চয়ই এফডিসি ইজ ইকুয়াল টু ডিএনসি বাই এন হবে। এখন ডিএনসি বাই এন এর মিনিং কি? মিনিংটা হচ্ছে এরকম যে টোটাল ফ্র্যাকশন অফ দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস উইথ ভেলোসিটি লাইং বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ কনক্লুশন বলা যেতে পারে যে ম্যাক্সওয়েলের যে লটা, সেই লটা থেকে আমরা বলতে পারি যে যখন সি এর মান 0 হবে, অর্থাৎ কোনো মলিকুলের ভেলোসিটি 0 যখন হবে অথবা সি যখন ইনফিনিটি যখন হবে তখন কিন্তু ডিএনসি ইজ ইকুয়াল টু 0 হবে। আমরা জাস্ট ডিএনসির এক্সপ্রেশনটা আরেকবার দেখে নিই। এখানে এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা আছে ই টু দি পাওয়ার মাইনাস mc² আছে, তাহলে সি ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে এক্সপোনেনশিয়াল টার্মটা 0 হয়ে যাবে। আবার সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই যে c² বলে যে টার্ম যেটা আছে সেটা 0 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ডিএনসি 0 হবে। তাহলে এটার ফিজিক্যাল মিনিংটা কি? ফিজিক্যাল মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটিস টেন্ডিং টু 0 অ্যান্ড অলসো টেন্ডিং টু ইনফিনিটি ইজ কোয়াইট স্মল, অর্থাৎ যে মলিকুলগুলোর ভেলোসিটি 0 হওয়ার সম্ভাবনা এবং ইনফিনিটি হওয়ার সম্ভাবনাটা খুবই কম, তার কারণ সেখানে ডিএনসির ভ্যালুটা 0। Between these two extremes there is a value of c for which capital F is a maximum. ওই যে F ভার্সেস C এর যে কার্ভ যেটা আমরা পেয়েছিলাম এই কার্ভের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই 0 ইনফিনিটির মাঝে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি একটা লাইন ড্র করা আছে, এই যে ডটেড লাইনটা বোঝাচ্ছে যে ওই জায়গাতে ক্যাপিটাল F এর মানটা সবথেকে বেশি, একটা পার্টিকুলার ভ্যালু অফ C এর জন্য ক্যাপিটাল F এর ভ্যালুটা সবথেকে বেশি। তো সি এর ঠিক যে ভ্যালুটার জন্য ক্যাপিটাল F এর মানটা সর্বোচ্চ হচ্ছে, সি এর পার্টিকুলার ওই ভ্যালুটাকে আমরা বলছি যে মোস্ট প্রবাবেল ভেলোসিটি। আরেকটা কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করা যায় যে
আমরা এসকেপ ভেলোসিটি বলে একটা টার্ম পেয়েছি। এসকেপ ভেলোসিটি মানেটা কি? এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে যে পার্টিকুলার যে ভেলোসিটিতে কোনো একটা অবজেক্ট আর্থের অ্যাটমসফিয়ার থেকে বাইরে বেরিয়ে যায়। এইবারে আর্থের অ্যাটমসফিয়ারে এয়ার আছে, সেটাকে আমরা গ্যাস মলিকুলস হিসাবে ভাবতে পারি। তো এখানে যেটা বলা যেতে পারে যে যেহেতু একটা মলিকুলের ভেলোসিটির একটা ডিস্ট্রিবিউশন রয়েছে, এই যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ডিস্ট্রিবিউশন রয়েছে, মানে অল পসিবল ভ্যালুস অফ ভেলোসিটি থাকতে পারে। তাহলে যদি কোনো মলিকুলগুলোর ভেলোসিটি এসকেপ ভেলোসিটির কাছাকাছি যদি চলে যায়, তখন কি হবে? তখন সেই যে মলিকুলস যেগুলো আছে সেগুলো কিন্তু আর্থের অ্যাটমসফিয়ার থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে কি হবে? যে রেয়ারিফিকেশন অফ দ্য অ্যাটমসফিয়ার হবে। এই যে রেয়ারিফিকেশন অফ অ্যাটমসফিয়ার হবে, সেটাকে আমরা আরেকটু ফার্দার এক্সপ্লেনেশন করতে পারি যে আমরা এই যে রো মানে ডেনসিটির একটা এক্সপ্রেশন পেয়েছি। দেখা যাবে এই যে ডেনসিটির যে এক্সপ্রেশনটা, আমরা রো এর এক্সপ্রেশনটা যদি আরেকবার দেখে নিই, তাহলে দেখা যাবে যে এটা m/2kT এটার সঙ্গে প্রপোর্শনাল। সুতরাং ক্যাপিটাল টি এর মান যদি বেশি হয়, সেক্ষেত্রেও রো এর মানটা কম হবে, অর্থাৎ ডেনসিটি কম হচ্ছে, রেয়ারিফিকেশন হচ্ছে। আবার এম এর মানটা যদি কমে যায়, অর্থাৎ যদি লাইট গ্যাস যদি থাকে যেমন হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রেয়ারিফিকেশন অফ দ্য অ্যাটমসফিয়ার হবে। তাহলে এই যে রো এর এক্সপ্রেশন থেকে বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভের এক্সপ্রেশন থেকে আমরা অ্যাটমসফিয়ার সম্বন্ধে কিছু কনক্লুশন আমরা দিতে পারছি। আরেকটা ব্যাপার জেনে রাখা ভালো যে আমাদের যে অ্যাটমসফিয়ার যেটা আছে তার কিন্তু কোনো শার্প বাউন্ডারি নেই। শার্প বাউন্ডারি নেই মানে ইটস ডেনসিটি ডিমিনিশেস উইথ ইনক্রিজিং অ্যালটিচিউড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ব্যারোমেট্রিক ফর্মুলা। মানে ডেনসিটি স্টেপ বাই স্টেপ ডিক্রিজ করে যাচ্ছে, কিন্তু ডিক্রিজ করলেও এই যে আর্থের অ্যাটমসফিয়ার যখন শেষ হচ্ছে সেটার কিন্তু কোনো পার্টিকুলার শার্প বাউন্ডারি নেই। ইফ দ্য মলিকুলস হ্যাড নো ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস but all possessed the same velocity, there would have no atmosphere above a specific altitude and abrupt termination occurs. তার মানেটা হচ্ছে যে যদি সব মলিকুলগুলোরই একই ভেলোসিটি থাকতো, তাহলে কি হতো যে এই অ্যাটমসফিয়ারের যে টার্মিনেশন যেটা হচ্ছে সেটা একটা অ্যাব্রাপ্ট টার্মিনেশন হয়ে যেত। কিন্তু যেহেতু যে সমস্ত রকমের পসিবল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আছে এবং আমাদের ব্যারোমেট্রিক ফর্মুলা অনুযায়ী এই যে আর্থের অ্যাটমসফিয়ারটা স্টেপ বাই স্টেপ এদের যে ডেনসিটি যেটা ডেনসিটি অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার ডিক্রিজ করে করে যাচ্ছে, বাট এটার কিন্তু কোনো শার্প টার্মিনেশন হবে না বা অ্যাব্রাপ্ট টার্মিনেশন হবে না। তার কারণটাও কি? যেহেতু মলিকুলগুলোর অল পসিবল রেঞ্জ অফ ভেলোসিটি রয়েছে। এইবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন সম্বন্ধে আলোচনা করছি। প্রথমটা যেটা হচ্ছে যে অ্যাভারেজ স্পিড অর মিন স্পিড অফ দ্য মলিকুলস। তো অ্যাভারেজ স্পিড আমরা কিভাবে বের করি একবার দেখে নেওয়া যাক। আমরা ধরে নিচ্ছি যে একটা গ্যাস কন্টেনার রয়েছে এবং তার মধ্যে n1 সংখ্যক মলিকুলের ভেলোসিটি হচ্ছে c1, n2 সংখ্যক মলিকুলের ভেলোসিটি হচ্ছে c2 অ্যান্ড সো অন, অর্থাৎ এইভাবে হচ্ছে। তাহলে অ্যাভারেজ স্পিড বলতে যেটা বোঝায় যে n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 এইভাবে হবে, ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 এইভাবে আসবে। এই যে এক্সপ্রেশন যেটা আছে এটাকে আমরা c বার হিসেবে ডিনোট করতে পারি এবং এটাকে আমরা বলছি অ্যাভারেজ স্পিড বা মিন স্পিড। এটাকে আমরা ফার্দার সিম্পলিফিকেশন কিভাবে করতে পারি, যে যেটা নিউমারেটর যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি সাম অফ NiCi, আর ডিনোমিনেটর যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে সাম অফ n। তাহলে আমরা যেটা পাচ্ছি যে c bar is equal to 1 by capital N 0 to infinity c into dnc, c into dnc। এখন ডিএনসির এক্সপ্রেশন আমরা জানি। ডিএনসির এক্সপ্রেশন যেটা আছে সেটা হচ্ছে 4 পাই ক্যাপিটাল এন
a cube e to the power minus bc square c square dc, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ডিএনসি। এটা আমরা আগেই জেনেছি। তাহলে আমরা যদি ডিএনসির এক্সপ্রেশনটা এই যে ইন্টিগ্রেশন যেটা আছে ইন্টিগ্রেশনে যদি বসাই, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এখান থেকে এই যে অ্যাভারেজ ভেলোসিটি সি বারের মানটা বের করতে পারবো। এখানে আমি ডিটেলস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা বলছি না, এখানে গামা ফাংশন অ্যাপ্লাই করতে হবে এবং আমি এক্সপেক্ট করছি যে এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে ম্যাথমেটিক্যাল পার্টটা যদি আমরা এক্সক্লুড করি, তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে চাইছি যে অ্যাভারেজ ভেলোসিটি সি বার এটা হচ্ছে √8 kT/m। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি। এইবার আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আরএমএস স্পিড। আরএমএস স্পিডটা আমরা কীভাবে বের করব? আরএমএস স্পিড সি স্কোয়ার বার, প্রথমে আগে আমরা মিন স্কোয়ারটা আগে বের করে ফেলি। তো সি স্কোয়ার বার দ্যাট ইজ দ্য মিন স্কোয়ার ভেলোসিটি। মিন স্কোয়ার ভেলোসিটি আমরা কীভাবে বের করব? যে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 দ্যাট ইজ ইকুয়াল টু সাম অফ ni ci স্কোয়ার বাই সাম অফ ni। এইবারে এই যে সাম অফ ni ci স্কোয়ার যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ সি স্কোয়ার ডিএনসি, আর ডিনোমিনেটরে যেটা সাম অফ এনআই যেটা আছে দ্যাট ইজ 1/N। তাহলে সি স্কোয়ার বার হলো 1/N 0 টু ইনফিনিটি সাম সি স্কোয়ার ডিএনসি। ডিএনসির এক্সপ্রেশন আবার আগের মতন বসাতে হবে, গামা ফাংশন অ্যাপ্লাই করে আমরা আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে পারি। এবং সি স্কোয়ার যদি 3 kT/m হয়, তাহলে আরএমএস স্পিড সি সমান হবে √3 kT/m। তাহলে এটা হচ্ছে আরএমএস স্পিডের এক্সপ্রেশন। নেক্সট আমরা যেটা বার করতে যাচ্ছি সেটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। এটা আমরা কিভাবে পাবো? ক্যাপিটাল এফ হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, এটার এক্সপ্রেশন সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। তো ক্যাপিটাল এফের এক্সপ্রেশন যদি এরকম হয় 4πa³ c স্কোয়ার e to the power minus bc স্কোয়ার, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, df/dc করব, df/dc করে সেটাকে 0 করব, অর্থাৎ সি এর যে ভ্যালুর জন্য df/dcর মান 0 হবে, অর্থাৎ একটা ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। সেখান থেকে আমরা এই যে মোস্ট প্রবাবল ভেলোসিটি সিএম এর মানটা বের করতে পারবো, দ্যাট ইজ ইকুয়াল টু √2 kT/m। তাহলে আমরা 3 রকমের ভেলোসিটি সম্বন্ধে জানলাম। প্রথমটা ছিল অ্যাভারেজ ভেলোসিটি বা মিন ভেলোসিটি, তারপরে আমরা জানলাম যে আরএমএস ভেলোসিটি, তারপরে আমরা জানলাম যে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই তিনটে ভেলোসিটির আমরা রেশিও বের করতে পারি। রেশিও বের করলে আমরা দেখতে পাবো যে সি বার ইজ টু ক্যাপিটাল সি ইজ টু ক্যাপিটাল সিএম দ্যাট ইজ ইকুয়াল টু √8/π ইজ টু √3 ইজ টু √2। এগুলো হচ্ছে রেশিও অফ দ্য 3 স্পিডস। এখানে প্লট করা রয়েছে যে এফসি এর যে কার্ভ যেটা আছে, এখানে সি এম যেটা হচ্ছে যে যেখানে কার্ভের মানটা হচ্ছে সর্বোচ্চ। তো এই কার্ভ থেকে বোঝা যাচ্ছে যে কার মানটা সবথেকে বেশি। এখানে সবথেকে লেফট সাইডে, অর্থাৎ সেখানে ভ্যালুটা হচ্ছে সবথেকে কম, সেটা হচ্ছে সিএম মোস্ট প্রবাবল ভেলোসিটি। তার থেকে একটু বেশি হচ্ছে সি বার অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি। আর তার ঠিক একটু বেশি সেটা হচ্ছে সি, ক্যাপিটাল সি, দ্যাট ইজ দ্য আরএমএস ভেলোসিটি। এবং এইখানে দেওয়া আছে যে সিএম ইজ টু সি বার ইজ টু ক্যাপিটাল সি, তাদের যে ভ্যালু যেগুলো আছে সেটা হচ্ছে 1:1.12 ইজ টু 1.22। তাহলে দেখা যাচ্ছে যে আরএমএস ভ্যালু যেটা আছে তার মানটা হচ্ছে সব থেকে বেশি 1.22, আর সিএমের যে ভ্যালু যেটা আছে তার মানটা হচ্ছে সব থেকে কম। এইবার আমরা আলোচনা করব যে এনার্জি ডিস্ট্রিবিউশন অফ মলিকুলস। আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানলাম এবং তার যে এক্সপ্রেশন যেটাকে আমরা বলি যে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা, সেটা সম্বন্ধে আমরা জানলাম। তাহলে এনার্জি ডিস্ট্রিবিউশন আমরা করব কিভাবে? এনার্জি ই, কাইনেটিক এনার্জি ই ইজ ইকুয়াল টু হাফ mc স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো যে ডিই ইজ ইকুয়াল টু এমসি ডিসি। সুতরাং ডিসি ইজ ইকুয়াল টু ডিই/এমসি দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি ডিই/√2mE। অর্থাৎ আমরা চাইছি যে ম্যাক্সওয়েলসের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা যেটা আছে, যেহেতু কাইনেটিক এনার্জির সঙ্গে ভেলোসিটির একটা পার্টিকুলার রিলেশন আছে,
তাই ওই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা যেটা আছে সেটাকে আমরা ইন টার্মস অফ এনার্জিতে ট্রান্সফার করব। আমরা এই কারণেই এই যে ক্যাপিটাল ই তাকে ইন রেসপেক্ট অফ সিতে প্রকাশ করে নিলাম, এবং ডিসি বলে যে টার্ম যেটা আছে সেটাকেও উইথ রেসপেক্ট টু ডিইতে প্রকাশ করে নিলাম। তাহলে এই ট্রান্সফরমেশনগুলো যদি আমরা করতে পারি, যে ডিসি থেকে ডি এর ট্রান্সফরমেশন এবং সি থেকে ই এর ট্রান্সফরমেশন, তাহলে আলটিমেটলি আমরা যে এই ডিএনসির যে ভ্যালু যেটা আছে এই ডিএনসির ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ ম্যাক্সওয়েলের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল যেটা আছে সেটাকে আমরা ইন টার্মস অফ এনার্জিতে ট্রান্সফার করে নিতে পারি। এরপরে আমরা দেখে নিই যে আলটিমেটলি যে ইন টার্মস অফ এনার্জিতে এই এক্সপ্রেশনটা দেখতে ঠিক কী রকমের হয়। ডি এন ই বাই এন দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ই বাই পাই টু দি পাওয়ার হাফ কেটি টু দি পাওয়ার মাইনাস 3/2 ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি ডিই। তাহলে এই যে ফর্মুলা যেটা আছে দ্যাট ইজ দ্য এনার্জি, এটা হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা। আমরা যদি আগের ফর্মুলাটাকে আমরা যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলি, তাহলে এই যে ফর্মুলা যেটা আছে এটাকে আমরা বলবো যে এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটাকে আমরা ম্যাক্সওয়েলের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা যেটা আছে তার সাহায্যে এটাকে আমরা প্রকাশ করেছি। এইবারে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এবং এর ওপরে টেম্পারেচারের কি এফেক্ট আছে সেই সম্বন্ধে। তো প্রথমে আমরা যেটা ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আছে ডিএনসি বাই এন, সেটাকে আমরা এক্সপ্রেস করে নিলাম। সেটার ফর্মটা আমরা অলরেডি আমরা জানি সেটার ফর্মটা কেমন হয়। তো দ্যাট ইজ ডিএনসি বাই এন ইজ ইকুয়াল টু 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি সি স্কোয়ার ডিসি। এখন এই যে ডিএনসি বাই এন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা কিন্তু একটা ফ্র্যাকশন। এইবার রাইট সাইডের যে ইন্টিগ্রেশন যেটা আছে এই ইন্টিগ্রেশনটাকে আমরা যদি 0 থেকে ইনফিনিটিতে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কিন্তু 1 পাবো। তার কারণটা কি, যেহেতু লেফট সাইডটা হচ্ছে একটা ফ্র্যাকশান এবং আমরা এই ফ্র্যাকশানটাকে 0 থেকে ইনফিনিটিতে ইন্টিগ্রেট করছি, তাহলে এটার ভ্যালু অবশ্যই কিন্তু 1 হবে। অর 0 টু ইনফিনিটি এফ ডিসি ইজ ইকুয়াল টু 1 হবে। এই কনক্লুশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি একটা ফিগার ড্র করা আছে এফ ভার্সেস সি এর একটা কার্ভ। এই কার্ভটার সম্বন্ধে আমরা একটু আগে আলোচনা করেছি। এইবার আমাদের যেটা বক্তব্য হলো, যেটা 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ এফ ডিসি দ্যাট শুড বি 1। এখন এই যে এফ সি এর যে কার্ভ যেটা আছে আমরা 3টে টেম্পারেচারে ড্র করেছি, T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার এবং T3 টেম্পারেচার। 3টে টেম্পারেচারে এফ ভার্সেস সি কার্ভ যেটা আছে এই এফ ভার্সেস সি কার্ভটা ড্র করা আছে। এইবার আমরা জানি যে সিএম অর্থাৎ যে ভেলোসিটিতে একটা এফ ভার্সেস সি কার্ভের ম্যাক্সিমাম ঘটবে সেই ভ্যালুটা কত না, দ্যাট ইজ দ্য মোস্ট প্রবাবল ভেলোসিটি ইজ ইকুয়াল টু √2 কেটি বাই এম। সুতরাং টেম্পারেচারের সঙ্গে এই ভেলোসিটির একটা সম্পর্ক রয়েছে। যদি টেম্পারেচার যদি বাড়ে তাহলে এই যে সি যেটা আছে অর্থাৎ যে ভ্যালুতে ম্যাক্সিমাম হবে সেই ভ্যালুটা বাড়ার কথা। এই ব্যাপারটা আমাদেরকে ভালো করে কেয়ারফুলি নোট করতে হবে যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে, এই যে মোস্ট প্রবাবল ভেলোসিটি অর্থাৎ যে ভেলোসিটিতে কার্ভের ম্যাক্সিমাম হবে সেই ভেলোসিটিটা আমার বেড়ে যাবে। তাহলে এবারে আলোচনা করা যাক, ধরা যাক এই যে টি থ্রি টেম্পারেচার যেটা আছে এই T3 টেম্পারেচার এর ভ্যালু হচ্ছে T1 এবং T2 থেকে বেশি। তাহলে T1 এর সঙ্গে আমরা T3 একটা কম্প্যারিজন করি, তো T3 যে ভ্যালু এটা T1 এর থেকে বেশি। এখন আমরা একটু আগেই যেটা বললাম যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে না, সি এর যে ভ্যালুতে কার্ভের ম্যাক্সিমাম হবে সেই ভ্যালুটা বাড়ার কথা, অর্থাৎ সি ভ্যালুটা বাড়ার কথা, এবং সেটাই হয়েছে। আমরা কার্ভ থেকে দেখতে পাচ্ছি যে T3 করেসপন্ডিং যে এফসি কার্ভ সেখানের যে ম্যাক্সিমাম যে জায়গাটাতে ঘটেছে সেটা হচ্ছে অনেকটা রাইট হ্যান্ড সাইডে আছে।
উইথ রেসপেক্ট টু T1। তাহলে কি হবে যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ঠিক যে পয়েন্টে কার্ভের ম্যাক্সিমাম হবে সেই পয়েন্টটা টুয়ার্ডস রাইট সাইড দিকে আস্তে আস্তে শিফট করে করে যাবে। যেমন যেমন টেম্পারেচার বাড়বে কার্ভের যে ম্যাক্সিমাম যেটা আছে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা সি অ্যাক্সিস বরাবর টুয়ার্ডস রাইট সাইড দিকে আস্তে আস্তে শিফটিং হয়ে যাবে। এখন প্রশ্ন যেটা হলো যে ছবিতে আমরা যেটা দেখিয়েছি যে T3 টেম্পারেচারের জন্য কার্ভটার একটু ব্রডেনিং হয়ে গেছে। তাহলে ব্রডেনিংটা হলো কেন? ব্রডেনিংটা এই কারণে হয়েছে, আমরা একটু আগে বললাম যে 0 থেকে ইনফিনিটি FDC ইকুয়াল টু 1। তার মানেটা কি? FDC, এই যে 0 থেকে ইনফিনিটি FDC, এটা মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই যে কার্ভগুলো ড্র করা হয়েছে 0 টু ইনফিনিটি FDC, এটার মিনিং যেটা হলো সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1 ফর অল দ্য কার্ভস। মানে T3, T2, T1 যে টেম্পারেচারেই আমরা কার্ভ ড্র করি না কেন, এরিয়া আন্ডার দ্য কার্ভটাকে আমাকে একই হতে হবে সবার জন্য। তাহলে আমি যদি T3 টেম্পারেচারের জন্য যদি কার্ভের যেটা ম্যাক্সিমাম সেটাকে যদি আমি রাইট সাইডে শিফট করাই, তাহলে এরিয়াটাকে এক রাখার জন্য, সবার ক্ষেত্রে এক রাখার জন্য ওই কার্ভটার কিন্তু ব্রডেনিং হবে। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে টেম্পারেচার যখন বাড়বে তখন কার্ভের একটা ব্রডেনিং হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সি এর যে ভ্যালুতে ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এই ম্যাক্সিমাম যে পজিশানটা কার্ভের যে ম্যাক্সিমামটা সেটা আস্তে আস্তে রাইট সাইডের দিকে শিফট করে করে যাবে। এরপর আমরা রিডিউসড ফর্ম অফ ম্যাক্সওয়েলস ল সম্বন্ধে একটু জানব, যে ম্যাক্সওয়েলের লটাকে কিভাবে একটু অন্যভাবে প্রকাশ করা যায়। তো অন্যভাবে বলতে আমরা একটা টার্ম ডিফাইন করছি যে রিডিউসড ভেলোসিটি। রিডিউসড ভেলোসিটি মানে কি না সিআর। সিআর মানে কি ইকুয়াল টু স্মল সি বাই সিএম। তো এই যে সিএম মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। সিএম সম্বন্ধে আমরা অলরেডি আগে ডিসকাস করেছি। তাহলে এই যে সি যেটা আছে সিটাকে আমরা ইন টার্মস অফ সিআর এর আকারে প্রকাশ করতে পারি। মানে সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2kT/m সিআর। তাহলে ডিসি সমান হবে রুট ওভার অফ 2kT/m ডিসিআর। এইবারে ম্যাক্সওয়েলের যেটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন যেটা রয়েছে সেখানে স্মল সি এর আকারে লেখা আছে এক্সপ্রেশনটা। তো সেই স্মল সিটাকে আমরা ইন টার্মস অফ সিআর এ প্রকাশ করতে যাচ্ছি এবং ডিসিটাকে ইন টার্মস অফ ডিসিআর এ প্রকাশ করছি। তাহলে দেখা যাবে যে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে যে ডিএনসি ইজ ইকুয়াল টু 4/√π ক্যাপিটাল এন e⁻⁻cr² ডিসিআর। তাহলে আমরা যদি ম্যাক্সওয়েলের এক্সপ্রেশনে স্মল সিটাকে ইন টার্মস অফ সিআর এর আকারে যদি প্রকাশ করি তখন যে ফর্ম যেটা পাওয়া যাবে সেই ফর্মটাকে বলা হয় রিডিউসড ফর্ম অফ ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল। আজকের লেকচারে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম।